একদম ঝর্ণার গায়ে বসে ঝর্ণার আওয়াজ শুনতে শুনতে মোমো, এটা আমাদের ওদিকে ঢুকবে না। আর নিচে দেখা যাবে দূরে শিলিগুড়ি, ওইখান থেকে আমরা উঠে আসলাম। এই সবার পেছনে উঁচুতে দাঁড়িয়ে আছেন হনুমানজি। পৌঁছে গেছি সিলভান হোমস্টেতে। নমস্কার, আমি দ্য পার্ট টাইম ওয়ান্ডারার নবেন্দু। এই চ্যানেলে শেষবার যখন ভিডিও পোস্ট করেছিলাম তারপরে অনেকগুলো বছর কেটে গেছে, ঠিক কতটা সময় কেটেছে আমারও হিসাব নেই। বাট আমি চেষ্টা করছি এখন আমার চ্যানেলটাকে রিভাইভ করার, নতুন করে ভিডিও পোস্ট করার। এবারে আমি চলেছি দার্জিলিং, এটা আমার প্রথমবার। সাথে চলেছেন আমার ওয়াইফ, যিনি অলরেডি 3-4 বার ঘুরে এসেছেন এবং আমাকে প্রত্যেকবারই বলেছেন তার সাথে যাওয়ার জন্য। কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি যখন প্রথমবার দার্জিলিংয়ে যাব তখন সেটা যেন আমার নিজের বাইকে হয়, বাইকটা চালিয়ে যাই। তো সেক্ষেত্রে টাকা পয়সা, সময় এবং এক্সপিরিয়েন্স এসবই অনেকটাই ম্যাটার করে এবং সেগুলো গ্যাদার করতেই অনেকটা সময় কেটে গেল। মোটরসাইকেলের কথা শুনে অনেকেই হয়তো ভাববেন যে এটা একটা মোটো ব্লগ হতে চলেছে, বাট এটা কোনো মোটো ব্লগ হবে না। রাস্তার ভিডিও টুকটাক যতটা পারবো দেখানোর চেষ্টা করব, কিন্তু মেনলি আমার ফোকাস থাকবে আমার প্রথমবার দার্জিলিং যাওয়ার এক্সপিরিয়েন্সটার উপরে। এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইবো। আর আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর, পঞ্চমী, আর এখন বাজে ভোর 3:30। আমরা এখান থেকে জার্নি স্টার্ট করব। প্রথমে আমাদের থাকার কথা আছে একটা দিন শিলিগুড়িতে। আজকের টার্গেট হচ্ছে শিলিগুড়িতে সময় মতো পৌঁছানো এবং একটা হোটেল নিয়ে থাকা। আর তারপরের দিন আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠব। প্রথমবার যেহেতু যাচ্ছি তাই একবারে পাহাড়ে ওঠার রিস্কটা আমি নিলাম না, একটু সময় নিয়ে ধীরে ধীরে যাওয়াটাই প্রেফার করলাম। এবার রাস্তায় যেখানে যেখানে যেমন যেমন থামবো সেই মতো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকবো, এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো, সঙ্গে থাকুন। মা এসেছেন। শহরে এত আলো, এত আনন্দ, এত আয়োজন, এসব ছেড়ে আমরা পাড়ি দিচ্ছি পাহাড়ে। কারণ আমরা যে কর্পোরেট মজদুর, এই সময়টা ছাড়া একটানা এতটা ছুটি ম্যানেজ করাই অসম্ভব। এখন সকাল 8টা বাজে। আমরা এসে দাঁড়িয়েছি বহরমপুরের থেকে একটু এগিয়ে একটা জিওর পেট্রোল পাম্প। দাঁড়িয়েছিলাম এখানে মেনলি একটু ফিউয়েল ভরাবো, প্লাস নিজেরা একটু হালকা হব, জল টল ভরে নেব। তো এখানে এসে দেখলাম যে জায়গাটার মানে আশপাশটা, পরিবেশটা খুব সুন্দর, কাশ ফুটে রয়েছে। তো সেগুলো দেখানোর জন্যই মেনলি ভিডিওটা করা। এখানে ওই সোজা যে দেখা যাচ্ছে ওইখানে হলো মেইন রোডটা, যেটা আর কি শিলিগুড়ির দিকে বা মালদার দিকে চলে যাচ্ছে। এই পেট্রোল পাম্প, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই পাশের জায়গাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটা দারুণ। ড্রেস আপ করে তৈরি হয়ে গেছি। এখান থেকে এবার বেরোচ্ছি। আবার হয়তো মালদার আশেপাশে কোথাও গিয়ে থামবো বা ব্রেকফাস্ট করতে এর মাঝে দাঁড়াতে হতে পারে। তো সেখানেও একটা ভিডিও করার ইচ্ছা আছে। দেখা যাক। হাওয়ায় দুলতে থাকা কাশফুল আর নীল আকাশে সাদা মেঘের খেলা দেখতে দেখতেই সামনে সাইনবোর্ড জানান দিচ্ছে মালদা আর বাকি মাত্র 126 কিলোমিটার, রায়গঞ্জের 201। সকাল এখন বাজে 10:45। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এক জায়গায়। এটা হচ্ছে শঙ্করপুর, দীঘা শঙ্করপুর। ওই শঙ্করপুর নয় অবশ্যই, এটা এখান থেকে ফারাক্কা আর মাত্র 9 কিলোমিটার, আর মালদা এখান থেকে 45 কিলোমিটার। এখানে আমরা আশীর্বাদ হিন্দু হোটেল অ্যান্ড ধাবাতে দাঁড়িয়েছি ব্রেকফাস্টে নিলাম রুটি আর মিক্স ভেজ। এই হলো আমাদের খাবার। আয়োজন খুবই সামান্য, কিন্তু টেস্ট কেমন? টেস্ট ভালো। আমার পেছনে এই যে দেখছেন আশীর্বাদ হিন্দু হোটেল,
এটা এই পাশটাতে হচ্ছে শঙ্করপুর মোড়। শঙ্করপুর মোড়টা পেরোলেই একটু এগিয়ে বাস স্টপের গায়ে এই হচ্ছে রাস্তার উপরেই হোটেল। আমরা এখান থেকে 5টা রুটি নিলাম, 1 বাটি তরকারি ছিল মিক্স ভেজ, যেটার মধ্যে সব রকম সবজি ছিল, ছোলা ছিল, মটর ছিল আর আলু দেওয়া ছিল, আর 1/2 লিটার একটা জল নিলাম। সব মিলিয়ে আমাদের খরচা হলো ওই 100 টাকা। রুটিগুলো বেশ ঘরের মতোই ছিল, একদম পাতলা ছিল না, যার জন্য 3টেতে আমার মোটামুটি সকালে টিফিন হয়ে গেছে। এখানে আসলে পরে দাম অনুযায়ী খাবারের মান ঠিকঠাক, রেকমেন্ডেড, আসা যায়। যদি বাজেটে ঘুরতে আসেন তো আসা যায়। এবারে আমরা রেডি ফেডি হয়ে এখান থেকে বেরোবো। এরপর নেক্সট স্টপ হচ্ছে মালদা। মালদায় আমার এক বন্ধু আছে, সে তার জেঠু শুনলাম অসুস্থ, তো যদি তিনি এখন একটু সুস্থ থাকেন, সে যদি আসতে পারে তো তার সঙ্গে দেখা করবো। চলুন দেখা হচ্ছে। ফারাক্কার মেন যে ব্রিজটা, সেটা শুরু হওয়ার প্রায় 5.5 কিলোমিটার আগে থাকতেই লম্বা জ্যাম। বড় গাড়িগুলো জ্যামে আটকে রয়েছে, ছোট গাড়িতে ডাইভার্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্টো দিকের লেনে। নতুন একটা ব্রিজ হচ্ছে শুনেছি, ওটা চালু হয়ে গেলে আশা করি এই সমস্যাগুলো আর হবে না। You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, screaming right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Then will you get bored of killing me? এখন বিকেল 4টে বাজে, লাঞ্চ সেরে উঠলাম সবে। শেষবার যখন তোমাদের সাথে কথা হয়েছিল তখন আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে ফারাক্কার একটু আগে। তারপর ফারাক্কার জ্যাম পেরিয়ে আমরা দাঁড়ালাম মালদায়। আমার সেই মালদার বন্ধুটি তার জেঠুর অসুস্থতা সত্ত্বেও আসে আমাদের সঙ্গে দেখা করতে, বেশ কিছু সময় দেয়। ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আরেকবার দাঁড়িয়েছিলাম রায়গঞ্জ পেরিয়ে, বাইকটায় রিফুয়েল করাতে হলো, আর তার সাথে আমাদেরকে নিজেদের জন্য একটু জল ভরে নিলাম। তারপর আমরা এসে দাঁড়ালাম এই হোটেল প্যারাডাইসে, যেটা কিনা এই ডালখোলা মোড় থেকে এগিয়ে পূর্ণিয়া মোড় থেকে ডান দিকে কিষানগঞ্জের দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তায় কিষানগঞ্জের দিকে যেতে ঠিক অপোজিট ফুটে, অর্থাৎ এই যেমন ধরো ওই দিকে যে রাস্তাটা যাচ্ছে এই দিকে যাচ্ছে কিষানগঞ্জ। আমরা এই দিক থেকে কিষানগঞ্জ যাচ্ছিলাম, তো এখানে দেখলাম যে বেশ কিছু 2-3টে ধাবা প্যাটার্নের হোটেল রয়েছে, তো যার জন্য আমরা ইউটার্ন নিয়ে এখানটাতে আসলাম। আর এই রাজদরবার বলে একটি বড় রেস্টুরেন্ট রয়েছে, ওটাও ওই সামনেই, ওটা দেখেই মেনলি এসেছিলাম। কিন্তু এখানে এই জায়গাটা আমাদের মোটামুটি মনে হলো যে আমাদের বাজেটের জন্য এটা ঠিক হবে, তো আমরা এখানে দাঁড়িয়ে পড়ি। এখানে আমরা ডিম থালি দেখলাম, 2টো ডিম দিচ্ছেন ওনারা, তো সেই জন্য একটা ডিম থালি আর একটা ভেজ থালি নিলাম। এই হলো আমাদের খাবার। ভেজ থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সয়াবিন আলুর তরকারি, আর এগ থালিতে শুধু 1 জোড়া ডিম আর ঝোল এক্সট্রা, আর 500 ml এক বোতল জল নেওয়া হয়েছিল। সব মিলিয়ে আমাদের মোট খরচা হলো 230। আর খাওয়া দাওয়া মোটামুটি ভালো। যদি মোটা চাল একটু কষ্ট করে খেয়ে নিতে পারো, বা মোটা চালে যদি তোমাদের সমস্যা না হয়, সেক্ষেত্রে বাকি রান্নাগুলো একদম পারফেক্ট। অতিরিক্ত তেল মশলাও নেই, ট্রাভেল করার সময় যেটা সমস্যা তৈরি করতে পারে সেরকম কোনো ব্যাপার নেই। তো এখানেও আসাই যায়, আর বাজেট অনুযায়ী একদম পারফেক্ট। তো এরপরে আমরা আগে থাকতে শিলিগুড়িতে হোটেল বুক করিনি, কারণ আমি এর আগে সবচেয়ে হাইয়েস্ট একদিনে 450 কিলোমিটার চালিয়েছি, যেখানে কিনা শিলিগুড়ি 550। এবার তো সেই জন্য এখন এখানে বসে আমরা যখন দেখলাম যে কাছাকাছি পৌঁছে গেছি প্রায়, আর 130 কিলোমিটার মতো বাকি আছে, যেটা হয়তো খুব বেশি হলে 4 ঘন্টা লাগবে আমার চালিয়ে যেতে, যা রাস্তা আছে এখানে। তো সেই জন্য এখানে বসে আমরা হোটেলটা বুক করে নিলাম। হোটেলের নাম হলো উষর্ষি অ্যামিস্ট বলে। এটা বাগডোগরা এয়ারপোর্ট থেকে একটু ভেতরের দিকে।
তো আমি ওটার লোকেশানটা পৌঁছে কীরকম কী রুম টুম পাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তার মাঝখানে যদি তেমন উল্লেখযোগ্য কিছু ঘটে সেটাও শেয়ার করব। চলো, তো দেখা হচ্ছে। আজ 28শে সেপ্টেম্বর, সকাল প্রায় 9টা বাজে। আজ দুর্গাপুজোর মহাষষ্ঠী। আমরা এখন রয়েছি শিলিগুড়ির হোমস্টেতে, উষসী অ্যামিস্ট নেচার। কাল রাত 8টায় এখানে এসে আমরা পৌঁছেছি। এই হোমস্টের ঘর আর টয়লেট এসব দেখি আমি সময়টা নষ্ট করব না। কেন করব না? হোমস্টেটা ইনিশিয়ালি এসে দেখে আমার খুব ভালো লেগেছিল, কেননা প্রথমত মাঝের রাস্তায় এসে আমি বুকিং করেছি, সেখানে ওনারা আমাকে ছবি টবি যেরকম পাঠিয়েছিলেন সেরকমই ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমরা চাইছিলাম একদম বাজেটের মধ্যে। মানে এটা আমরা পেয়েছি 900 টাকায়। এখানে এসে হয়তো যদি আমি খুঁজে দেখতাম তাহলে হয়তো আরও কমে পেয়ে যেতাম, কিন্তু আমি ওয়াইফকে নিয়ে আসছি, তার উপর রাত্রি 8টা বেজে যাচ্ছে, তাই আমি অনিশ্চয়তার পথে পা বাড়াতে চাই। এখান থেকে আগে থাকতে বুক করে নিয়েছিলাম এবং পরিষ্কারই ছিল, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। বাট প্রবলেম হলো রাত্রির দিকে। এই হোমস্টের ওনারের সঙ্গে আমার আগেই কথা হয়েছিল যে আমি কিন্তু বাইকটাকে খোলা রাস্তায় রাখতে পারবো না, ভেতরে আমাকে একটা পার্কিং দিতে হবে, এবং যেখানেই আমি যাই আগে হোটেল বা হোমস্টেতে এই কথাগুলো বলে নিই আমি, যে আমার বাইক সাথে যাবে, সেটাকে আমি অসুরক্ষিত অবস্থায় রাখতে পারবো না, আমাকে একটা সঠিক পার্কিং স্পেস দিতে হবে, যেটা আর কি যেখানে বাইকটা সেফ থাকবে। এখানেও সেরকম কথা হয়েছিল, এবং ওনারা আমাকে অ্যাসিওরও করেছিলেন যে হ্যাঁ, আপনি বাইকটা নিয়ে আসুন, কোনো অসুবিধা হবে না, আমরা এখানে অফিস বন্ধ করে এখানে ভেতরে গেটের ভেতরেই আপনাকে জায়গা করে দেবো। কিন্তু রাত্রিবেলা আমি দেখলাম এখানের 2জন স্টাফ রয়েছেন, তার মধ্যে থেকে একজন, তিনি শুরু থেকেই মদ্যপ অবস্থায় ছিলেন, এবং পরে যখন রাত্রিবেলা বাইকটা তোলার সময় আমি নিচে যাই, তিনি আমাকে বিভিন্ন অবান্তর কথা বলতে থাকেন। প্রথমে বললেন যে বাইকটাকে আপনাকে এখানেই রেখে দিতে হবে, ভেতরে আমাদের কোনো ব্যবস্থা নেই। আর তার সঙ্গে আরও 2-3 জনের বাইক বাইরেই রাস্তার উপর রাখা ছিল, সেগুলো দেখিয়ে আমাকে উনি উদাহরণ দিতে লাগলেন যে এই বাইকগুলো থেকে কি আপনার বাইকটা দামি। তখন আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমার বাইকটা হয়তো দামি না, কিন্তু এটা বাইকটা আমার কাছে প্রিয়, এবং আমি এটাকে এরকম রাস্তার উপর ফেলে রাখতে চাই না বা পারবো না। তখন তিনি বিভিন্ন অবান্তর কথা বলার পরে আমি যখন মানতে চাইলাম না, তখন তিনি এক প্রকার বাধ্য হয়ে আমাকে ব্যবস্থাটা করে দিলেন, এবং আমাকে ওনারকেও এর মাঝে ফোন করতে হলো। তখন প্রায় রাত 11টা বাজে। এবার সারাদিন, আগের দিন রাত্রিরে ভালো করে ঘুম নেই, ভোরবেলা বেরোনো 4টের সময়, সারাদিন বাইক চালিয়ে এতটা ডিস্টেন্স কভার করে আসার পরে এইসব জিনিসগুলো অ্যাটলিস্ট আমরা কোনো যেখানে থাকবো সেখান থেকে এক্সপেক্ট করি না। আমরা চেয়েছিলাম যে শুধু রাত্রিটুকু থেকে নির্ঝঞ্ঝাটে বেরিয়ে যাওয়ার, কিন্তু সেটা হলো না। সেই ঝামেলা জড়াতেই হলো। যাই হোক, তো এই জায়গাটা একদমই রেকমেন্ডেড নয়, কেননা স্টাফের বিহেভিয়ার খুবই খারাপ। সে পুরো সময়টা মদ্যপ অবস্থায় থাকে, এবং এটা মানে আপনার মানসিক শান্তির পক্ষে একদম ভালো না। তো কাজেই এই জায়গাটা আমি দেখাবো না। আজকে আমরা যাব, পাহাড়ে উঠবো। এই প্রথমে পাহাড়ে উঠছি, পাহাড়ে বাইক চালাবো। আমরা যাব আজকে কার্শিয়াংয়ে একটা হোমস্টে বুক করা রয়েছে, এবং দার্জিলিংয়েও আমরা আগে থাকতেই একটা জায়গা বুক করে রেখেছি ম্যাল রোডের কাছেই। আশা করি সেখানের কারোর থেকে এরকম বিহেভিয়ার আমরা পাবো না। আর রাস্তায় যেতে যেতে সেরকম কোনো জায়গা পেলে আপনাদেরকে দেখাবো, আর দেখা হবে রাস্তায়। শিলিগুড়ির লোকালয় ছেড়ে বেরিয়ে আসতেই রাস্তার দুধারে চায়ের বাগান আর টয় ট্রেনের লাইন দেখা গেল। এসব জিনিস আমার কাছে একেবারেই নতুন। মনে আশা জাগলো আর একটু উপরে উঠলে হয়তো টয় ট্রেনেও দেখা মিলবে। এই রাস্তায় চালানোর সময় আমার বারবার বাইকার নীলাদ্রির কথা মনে পড়ছে। আমি মোটো ব্লগারদের মধ্যে একমাত্র ওনাকেই ফলো করি, এবং উনি এই রাস্তায় বেশিরভাগ ভিডিও বানান। এমনকি এই বাইকটা কেনার আগে আমি এই বাইকের যে রিভিউটা দেখেছিলাম ওনার করা, সেটাও এই রাস্তায় বানানো। আর এখন নিজে চালাতে গিয়ে বুঝতে পারছি যে দক্ষতার সঙ্গে উনি এই টার্নিংগুলো নেন, তাতে ঠিক কতটা স্কিল এবং প্র্যাকটিস লাগে। হি ইজ অ্যান ইন্সপিরেশন টু মি। আমি এখন এসে পৌঁছেছি আমাদের প্রথম স্টপ, তিনধারায় ভিউ পয়েন্ট। এই আমার পেছনে ছোট্ট জনপদ, এটাই মোস্ট প্রবাবলি তিনধারায় গ্রাম। 1881 সালে ব্রিটিশ হিমালয়ান রেলওয়েজের কোচ এবং ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের জন্য তিনধারিয়া বা তিনধারায় গ্রামে একটি ওয়ার্কশপ গড়ে তোলা হয়, এবং সেই ওয়ার্কশপকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই জনপদটি। পরবর্তীতে 1913 সালে এই ওয়ার্কশপটি স্থানান্তরিত করা হয়, এবং বর্তমানে এটি রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। খুবই শান্ত নিরিবিলি। এখানে আশেপাশে 2-4টে গাড়ি মাঝে মধ্যে ক্রস করছে এই হিলকাট রোড ধরে, সেগুলোরই আওয়াজ। এছাড়া
একটা ছোট জলধারা রয়েছে নিচে, সেটার থেকে একটা সুন্দর মিষ্টি আওয়াজ ভেসে আসছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, এবারে আর কোনো আওয়াজ নেই। দারুণ দারুণ লাগলো। আমি এখন ভাবছি যে এতদিন কেন আসিনি আমি। ওই যে নিচে দেখা যাবে দূরে শিলিগুড়ি, ওইখান থেকে আমরা উঠে আসলাম। এরপর আমরা আরেকটু উপরে উঠবো, এই দিক থেকে চলে যাব আমরা আরেকটু উপরের দিকে। এরপর পাগলাঝোড়া দেখব, পাগলাঝোড়া দেখে তারপর আমরা যাব নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে একটা মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে। মোস্ট প্রবলি উনি যখন ব্রিটিশদের থেকে পালাচ্ছিলেন সেই সময় এখানে ছিলেন। আর তারপর আমরা সিলভান হোমস্টে, সেখানে আমাদের বুকিং রয়েছে। ওই জায়গাটাও আমরা ইউটিউব দেখেই সিলেক্ট করেছি, জায়গাটা খুবই সুন্দর। মেন যে কার্শিয়াং, যেখানে আর কি বেশিরভাগ হোমস্টেগুলো রয়েছে, সেখান থেকে বেশ খানিকটা দূরে নিরিবিলিতে, ডাউহিলের থেকে একটু নিচে। ওখানে যাই, গিয়ে দেখি কীরকম কি আছে, তারপরে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে নেব। পুজোতে আমাদের ওদিকে তো শুনলাম বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টির পূর্বাভাসও ছিল, কিন্তু আপাতত আমরা যতটুকু উঠেছি আকাশ পরিষ্কার। এখান থেকে একদম উপরের শহরটা পুরো দেখা যাচ্ছে গাছের পেছনে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। দারুণ দারুণ দারুণ, আমি একদম অন্য জগতে চলে গেছি মনে হচ্ছে। এখন আমরা এসে দাঁড়িয়েছি আজকের দ্বিতীয় স্টপ আমাদের। এটা হলো পাগলাঝোড়া ওয়াটারফল। আমাদের এই হিলকার্ট রোড ধরে শিলিগুড়ি থেকে এই আমাদের হোমস্টে কার্শিয়াংয়ে সিলভান হোমস্টে, সেটার দিকে যাওয়ার পথেই একদম রাস্তার উপরেই এই ওয়াটারফলটা পড়েছে। দেখুন কি সুন্দর জলের ধারা নেমে আসছে। বর্ষাকাল বলে হয়তো একটু বেশি, অন্যান্য সময় হয়তো কম হয়। আর এই জায়গাটাতে আসার পথে আশেপাশে আরও ছোটোখাটো দুটো তিনটে ধারা আছে, যেগুলো বর্ষাকাল ছাড়া আপনি কিন্তু পাবেন না। আশপাশের সারাউন্ডিংটা দেখে নিন। এই টয় ট্রেনের লাইন, একসময় এখান থেকে টয় ট্রেন চলতো, এখন যেটা বন্ধ আছে। আর ওই জলের ধারাটা এই পাশে নিচের দিকে নেমে যাচ্ছে। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স এটা একটা। আর পাহাড়ে যেরকম চলে মেঘ আর রোদের খেলা চলছিলই, নিচের দিকে ওয়েদার অনেকটা ক্লিয়ার ছিল, কিন্তু এখন যত উপরে উঠছি আস্তে আস্তে দেখতে পাচ্ছি মেঘটাই বেশি। একটু আগে তো এমন মনে হচ্ছিলো যে বৃষ্টি নামলো বলে মানে রেনকোট নিয়ে রেডি হব, তারপর দেখলাম আবার খানিকটা সূর্যের হাসি দেখা গেল। ওই আমার বাইক রয়েছে, রেনকোট সব একদম রেডি। তবে আশা করবো যেন ওয়েদারটা আর খারাপ না হয়। ঝর্নার একদম পাশেই একটা ছোট খাবারের দোকান আছে, ম্যাগি, মোমো, আরও নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। তো আমাদের আজ সকালে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, প্লাস রাস্তায়ও জায়গায় অনেকক্ষণ করে সময় দিয়েছি, যার জন্য খাওয়া দাওয়া কিছুই হয়নি, একটু চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে ভেবেছিলাম হোমস্টেতে গিয়ে, ওখানে তো থাকা খাওয়া একসাথে রয়েছে, তো ওখানে গিয়ে একবারে খাবো, কিন্তু ওখানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই রাস্তায় দাঁড়িয়ে একটু মোমো খেয়ে নিলাম। তার উপরে এখানে পরিবেশটা এত সুন্দর, একদম ঝর্নার গায়ে বসে ঝর্নার আওয়াজ শুনতে শুনতে মোমো, এটা আমাদের ওদিকে জুটবে না। আর এখানে মোমোর টেস্টটাও এমনকি ডিফারেন্ট। আমি এই প্রথমবার খাচ্ছি, আমার ওয়াইফ আগেই বলেছিলেন, বাট এখন আমি নিজেও বুঝলাম যে হ্যাঁ, টেস্টটা অনেকটাই আলাদা, যেখানকার যেটা অথেন্টিক আর কি। এরপর আমরা ওই যাব মিউজিয়ামে, ওখানে গিয়ে আবার দেখা হবে। রাস্তায় পড়ে থাকা জল আর পাহাড়ের প্রতিটি বাঁকে বদলে যাওয়া মেঘেদের রূপ জানান দিয়ে যাচ্ছে উপরে বেশ ভালো রকমই বৃষ্টি হচ্ছে। আমরা যেন মানসিকভাবে প্রস্তুত হয়েই উঠি। আমাদের পরের স্টপ নেতাজি সুভাষ মিউজিয়াম। আর এখানে আমি এই অবধি যা ইউটিউব ভিডিও দেখেছি, তাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামই শুধু আছে। বাট এখানে এসে বাইরে একটা বোর্ড দেখলাম,
ওটাতে লেখা রয়েছে যে শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোসই নন, বিপ্লবী শরৎচন্দ্র বোসও এইখানেই তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল। আর আগের ভিডিওতে আমি একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম, মানে ওটা আমি জানতাম না অ্যাকচুয়ালি, যে নেতাজি সুভাষচন্দ্র বোস পালানোর সময় এখানে লুকিয়েছিলেন, বাট সেটা নয়। ওনাকে এখানে হাউস অ্যারেস্ট অর্থাৎ গৃহবন্দী করে রাখা হয়েছিল। বাইরে আরেকটা নোটিশ বোর্ডও দেখলাম, যেটা বলছে যে এই জায়গাটা দুর্গাপুজো অকেশনের জন্য 26শে সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর অবধি বন্ধ থাকবে। বাট তাও একটু উঠে দেখি বাইরে থেকে বিল্ডিংটা, কেননা এখানে আবার কবে আসা হবে তার নেই ঠিক। এরকম একটা হিস্টোরিক প্লেস যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি রয়েছে, একজন অবিস্মরণীয় বাঙালি ভারতীয়। তো জায়গাটা দেখে আসি, অ্যাটলিস্ট ভেতরে না যেতে পারলেও কিছুটা তো একটু একটা ইয়ে থাকবে যে হ্যাঁ ওই মানুষটা যেখানে স্পর্শ রয়েছে সেই জায়গার কাছাকাছি আমি যেতে পেরেছি। আর যারা আসবেন পুজোর সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, পুজো বা অন্যান্য ছুটির সময় এই জায়গাটা হয়তো বন্ধ থাকে। পৌঁছে গেছি নেতাজি মিউজিয়ামের গেটে, যেরকমটা আমি নিচে দেখে এসেছিলাম পুজোর জন্য জায়গাটা বন্ধ। এই আমার পেছনে যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটাই সেই নেতাজির স্মৃতি বিজড়িত বিল্ডিং। এখানেই উনি বন্দি ছিলেন, ওনার লেখা চিঠিপত্র বেশ কিছু এখন মিউজিয়ামে রাখা রয়েছে। নর্মাল সময়ে বিকেল 4:30 অবধি খোলা থাকে, সকাল 9:30 থেকে। আমার দুর্ভাগ্য যে ভেতর থেকে জায়গাটা দেখতে পারলাম না, পরে আবার চেষ্টা করব আসার, ছুটির মরশুম ছাড়া। এরপর আমরা সোজা চলে যাব আমাদের হোমস্টেতে, সিলভান হোমস্টেতে। ওখান থেকে অলরেডি ফোন এসে গেছে। অ্যাকচুয়ালি এখানে তো সময় অনেকটা তাড়াতাড়ি এগোয়, যার জন্য ওনাদের লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে, আর আমরা তো বেরোতেই লেট করে ফেলেছি। এখন এই জায়গাটা দেখা শেষ করে আমাদের যেতে হবে হোমস্টেতে। ওখানে গিয়ে ব্যাগপত্র রেখে তারপর আরও কিছু জায়গা আছে যেগুলো দেখতে যাব। অ্যাকচুয়ালি আমাদের হোমস্টেটা পড়ছে কার্শিয়াংয়ের, মানে আমরা যে জায়গাগুলো সিলেক্ট করেছি দেখার জন্য তার একদম মাঝামাঝি। তো আমরা এটাকে দুটো পার্টে ট্রিপটাকে ভাগ করে নিয়েছি, যে কার্শিয়াংয়ের প্রথম 3টে কি 4টে জায়গা ওটা আমরা ওখানে পৌঁছানোর আগে দেখে নেব, ঘুরে নেব। আর ওখানে ব্যাগপত্র রেখে লাঞ্চটা সেরে বিকালের দিকে ইগলস ক্রেগ আরও বেশ কিছু জায়গা আছে। আর হ্যাঁ, এখান দিয়ে হোমস্টেতে যাওয়ার পথে হনুমান টপটা পড়বে, ওইটা আমরা একেবারে হয়ে চলে যাব। হিলকাট রোড ছেড়ে হনুমান টপের রাস্তার মোড়টা ঘুরেই বুঝতে পারি যে রাস্তাটা অত্যন্ত চড়াই এবং প্রত্যেকটা বাঁকই আমার মতো অনভিজ্ঞ ড্রাইভারের জন্য একটা কঠিন প্রশ্নপত্র নিয়ে বসে আছে। যাই হোক, নার্ভাস না হয়ে এগোতে থাকি। আর 2-3টে বাঁকের পর গিয়ে মনে হয় আব তো আদত সি হ্যায় মুঝকো ऐसे ही। এসে পৌঁছেছি হনুমান টপ। এই পেছনে এই যে আমার আঙুল বরাবর দেখবেন আবছা আবছা, একদম আবছা আবছা দেখা যাচ্ছে কার্শিয়াংয়ের সেই ফেমাস টিভি টাওয়ার। একটু আগে মেঘ ছিল না, মেঘটা কেটে গেছিলো খানিকটা, দেখা যাচ্ছিলো। তো সেই থেকে ভিডিওটা করা শুরু করলাম আর সঙ্গে সঙ্গে জিনিসটা ঝাপসা হয়ে গেলো। যাই হোক, তো এই টিভি টাওয়ার, তার পাশেই এই সবার পেছনে উঁচুতে দাঁড়িয়ে আছেন হনুমানজি, বজরংবলী। নিচে পুরো শহরের দেখভাল করছেন। চারপাশে চা বাগানে ঘেরা রাস্তা। নেতাজি মিউজিয়াম থেকে এই আমাদের হোমস্টেতে যাওয়ার দুটো রাস্তা আছে, তার মধ্যে থেকে এই রাস্তাটা হনুমান টপ হয়ে তারপর যাচ্ছে। রাস্তাটা টার্নিংটা নেওয়ার সাথে সাথে হঠাৎ করে এতটা বেশি চড়াই, ইভেন এই পুরো রাস্তাটাই এতটা বেশি চড়াই, আমি এর আগে কখনো পাহাড়ে গাড়ি চালাইনি। আমার কাছে তো একদম মানে প্রথম রীতিমতো আমার যেটাকে বলে ফাটছিল। এবার 2-3টে টার্ন এরকম নেওয়ার পরে যখন আমি 2-3টে টার্ন নিলাম তখন আমি এটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হলাম যে হ্যাঁ, এরকম খাড়াইও থাকবে আর এরকম শার্প টার্নিংও থাকবে, দুটোর সঙ্গে অ্যাডজাস্ট করে আমাকে চালাতে হবে। তবে যাদের এক্সপিরিয়েন্স নেই পাহাড়ে চালানোর, তাদের আমি বলবো খুব সাবধান, আর নার্ভাস হলে চলবে না।
কেননা খাড়াই জায়গায় যদি তুমি নার্ভাস হয়ে বাইকটা বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে, মালপত্র নিয়ে। আর যদি পেছনে কেউ থাকে তাহলে গাড়ি সোজা পেছন থেকে গড়াতে শুরু করবে আর একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার চান্স থাকবে। সো নার্ভাস হওয়ার কোনো জায়গা নেই এখানে, নার্ভাস হওয়া যাবে না একদম। এই হলো সিলভান হোমস্টের রাস্তা, সোজা ওদিকে ডাউহিল রোড চলে গেছে আর বাদিকে সিলভান বলে তীরচিহ্ন দেওয়া রয়েছে। এই রাস্তাটা প্রথমে দেখে আমার ঠিকঠাক লেগেছিল, কিন্তু নামার সময় বুঝলাম একে তো ডাউনহিল, তার সাথে লুজ পাথরের রাস্তা, একদম ভয়ানক কম্বিনেশন। এতটাই ভয়ানক যে এখানকার লোকাল যারা আছেন তারা ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে চলেন। এই শেষের প্রায় 1 কিলোমিটার যেতে আমার গোটা পাহাড়ে চালাতে যা অসুবিধা হয়েছে তার চেয়ে বেশি সমস্যা হয়েছে, একেবারে ঘাম ছুটে গেছিলো প্রায় এই ওয়েদারেও। পৌঁছে গেছি সিলভান হোমস্টেতে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা কার্শিয়াংয়ের মেন যে সিটি, মানে কার্শিয়াংয়ের মেন যে জনপদ, সেখান থেকে এটা বেশ খানিকটা নিচের দিকে। মানে ওখানে আমরা কার্শিয়াংয়ের ওই মেন জনপদের মধ্যে দিয়েই এসেছি। ওখানে আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে হোমস্টে গিজগিজ করছে লোকজন, বাজারও ছোটোখাটো রয়েছে। বাট এই জায়গাটা একদম শান্ত নিরিবিলি, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। ইউটিউবে দেখেছিলাম, এটা দেখেই আমাদের ফার্স্ট প্রেফারেন্স এটাই ছিল এবং এটাতেই ভাগ্যবশত বুকিং পেয়ে গেছি। একদম নিস্তব্ধ পরিবেশে। শেষের দিকের রাস্তাটুকু একটু খারাপ, বাইক নিয়ে আসার জন্য একটু চাপের। তো যারা, আমি ওটার ভিডিওটাও দিয়ে রেখেছি, তো যারা এরকম মানে এই রাস্তায় কনফিডেন্স পাবে না তারা আমার মতে এনাদের বলে দিলে ওনারা উপরে কোনো একটা ব্যবস্থা রয়েছে, মানে ওনাদেরই কোনো জায়গা রয়েছে যেখানে তুমি কার্শিয়াংয়ের মধ্যেই বাইকটাকে রেখে বাকি রাস্তাটুকু আসতে পারো। তো আমি তো জানতাম না যে শেষের রাস্তাটুকু এরকম, আসলে জানলে হয়তো সাহস করতাম না, কারণ আমার এটা পাহাড়ে প্রথমবার, সেরকম এক্সপিরিয়েন্স নেই। দু এক জায়গায় তো মনে হয়েছে বাইকটা হয়তো পড়েই যাবে, আমার বউ তো ভয়ে নেমেও যেতে চেয়েছে, বাট শেষ অবধি না ফেলেই চলে আসতে পেরেছি এই অবধি। আমি যখন পেরেছি প্রথমবার এসে, বাকিরাও অসুবিধা হবে না, তবে নার্ভাস হওয়া যাবে না, এটা আমি বারবার বলে আসছি। যাই, হোমস্টের আতিথেয়তা গ্রহণ করি। এরপরে পরেরটা আমি হোমস্টের ভেতরে রুম টুমগুলো কীরকম, খরচা কেমন কী পড়ছে সেগুলো সব একদম একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে শেয়ার করে দেবো। হোমস্টের ভেতরটা কীরকম, এখান থেকে জানলা দিয়ে কীরকম কী ভিউ পাওয়া যায় সবই দেবো আস্তে আস্তে। থ্যাংক ইউ যারা এতটা অবধি আমার ভিডিওটা দেখছো আগ্রহ নিয়ে, তাদেরকে। প্রথম পর্বের এখানেই ইতি টানছি। দ্বিতীয় পর্বে থাকবে সিলভান হোমস্টের সব ডিটেলস, কার্শিয়াংয়ের বাকিটা এবং দার্জিলিং। সমালোচনা এবং পরামর্শ সর্বদা স্বাগত। ভিডিওটি ভালো লাগলে নিজে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদের সাথে অনুগ্রহ করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।